মামা, মেয়েটাকে দেখেছিস তুই? কি জোস দেখতে। আরে দোস্ত, তোদের সাথে বসলে এরকম কথা বলিস? মেয়েটা এদিকে যাচ্ছে, এখন এরকম কথা বলার কি দরকার? দেখি তো আমাদের সিনিয়র মনে হচ্ছে। আরে সিনিয়র জুনিয়র এসব আমাদের কাছে যায় না, আমাদের সাথে বসলে এরকম কথাই শুনতে হবে। তাহলে তোরা থাক, আমি চলে যাচ্ছি। আমি এরকম কথা বলতে পারবো না। পরে আমার পরিবারের লোকজন যদি এরকম কথা শুনে, তাহলে আমার বাবা মাকে খুন করে ফেলবে। বলে রাফি সেখান থেকে চলে আসতে যাবে, তখন পিছন থেকে তার বন্ধু রাজীব তাকে অনেকবার ডাকলো, কিন্তু রাফি সোজা চলে আসলো। রাফি তার সামনে থাকা মেয়েটাকে দেখলো, অনেকক্ষণ তার দিকে তাকিয়ে দেখে সেও হাঁটতে শুরু করলো। রাফি এসে ক্লাসে বসলো। একটু পর তার বন্ধুরা রাজীব এসে রাফির পাশে বসে বলল, দোস্ত, তুই চলে আসার পর সেখানে রিমি এসেছিল। রিমি এসে তোকে অনেকক্ষণ খুঁজেছে, কিন্তু আমরা বলিনি, তাই ক্লাসে আসেনি, নইলে ক্লাসে চলে আসতো। আর বলিস না, মেয়েটা জ্বালিয়ে রাখছে না, সারাক্ষণ পেছনে পড়ে থাকে। আমি তাকে কতবার বলেছি আমার সাথে ওর সম্পর্ক হওয়া যাবে না, কারণ আবার বাবা যদি শুনে এরকম কথা, তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে। জানিস তো, সবসময় বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। তখনই সামনে সেই মেয়েটা এসে ঢুকলো। সব ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। রাফি কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু একটু পর শুনলো মেয়েটা তাদের নতুন ইংলিশ টিচার। কথাটা শোনার পর রাফির হাত পা কাঁপতে শুরু করলো, কারণ রাজীবের সাথে সেখানে সেও দাঁড়িয়েছিল। মেয়েটা এখন তাদের কি না জানি করে। তখন মেয়েটা রাফি আর রাজীবকে দেখে কিছুটা রাগী চোখে তাকালো আর বলল, হ্যালো স্টুডেন্ট, আমি রিয়া চৌধুরী, তোমাদের নতুন ইংলিশ টিচার। আজ থেকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। তোমাদের ইংলিশ স্যার বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছেন। আমরা সবাই ম্যামকে সালাম করলাম। তারপর ম্যাম আস্তে আস্তে সবার পরিচয় জানতে শুরু করলেন। যখন আমাদের পালা আসলো, তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এই ছেলে, তোমার নাম কি? রাফি তখন ভয়ে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বলল, জি জি জি, আমার নাম রাফি। তখন ম্যাম আর কিছু বলল না। পাশে থাকা রাজীবের নাম জেনে তিনি আবারও পড়াতে শুরু করলেন। পড়ানো শেষ যখন ঘন্টা পড়ল, তখন তিনি রাফি আর রাজীবকে বললেন, এই, তোমাদের ক্লাসে ফার্স্ট কে? তখন রাজীব পাশ থেকে বলল, আমাদের ক্লাসে একজনই ভালো স্টুডেন্ট আছে, আর সে হচ্ছে আমার বন্ধু রাফি। এছাড়া এই ক্লাসে যতটা আছে সবগুলা এক একটা গাদা। কথাটা শোনার পর রিয়া ম্যাডাম রাফির দিকে এগিয়ে আসলেন। এসে রাজীবের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। প্রথম দিনে এসে কাউকে মারা এটা সবার জন্য একটু অস্বাভাবিক ছিল। ম্যাম তখন রাগী চোখে বললেন, এই ছেলে, তোমাকে আমি জিজ্ঞেস করেছি কে যে ফার্স্ট এমনিতেই দাঁড়াবে। তোমাকে আমি বলেছিলাম তুমি সবার পরিচয় করিয়ে দিতে, আমি সবাইকে চিনে নেব, কিন্তু তুমি এত বেশি কথা বলো কেন? আরেকদিন যদি আমার ক্লাস এরকম ফাজলামি দেখি, তাহলে কিন্তু লাথি দিয়ে ক্লাস থেকে বের করে দিব। রাজীব তখন ভয়ে কাঁপতে শুরু করলো। রাফিও পাশে বসে কাঁপতে শুরু করলো। তখন রাফি আস্তে আস্তে দাঁড়িয়ে বলল, জি ম্যাম, আমি এই ক্লাসের ফার্স্ট এবং সবাই পড়াশোনায় অনেক ভালো। তারা ঠিকমতো পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, বসো, ঠিক মতো পড়াশোনা করবে। আর তুমি যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। আমি তোমার জন্য আমার রুমে অপেক্ষা করব, তখন তুমি আমার ওখানে দেখা করে যাবে। যদি দেখা করে না যাও, তাহলে কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে দিব। আমি কিন্তু অন্য টিচারদের মতো নই, আমার সাথে বাজে ব্যবহার করতে আসলে কিন্তু খুন করে ফেলবো। জি ম্যাম, আমি যাওয়ার সময় আপনার সাথে নিশ্চয়ই দেখা করে যাব। রিয়া তখন ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল, গিয়ে অন্য ক্লাসে ঢুকলো। এদিকে রাফি ভয়ে কাঁপতে শুরু করেছে। তখন রাজীব পাশ থেকে বলল, দোস্ত, মেয়েটা কি ভয়ঙ্কর, তাই না? প্রথম দিন এসেই থাপ্পড় মেরে দিল। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলতে পারেনি, আর এই মেয়েটা এসেই আমার গায়ে হাত তুলে দিল। আর তোকে বলল যেতে দেখা করতে, না জানি তোর সাথে কি করে। শালা, তোর জন্য সবকিছু হয়েছে, এখন আবার বড় বড় কথা বলতেছিস? তুই যদি আসার সময় এরকম কথা না বলতি, তাহলে এত রেগে যেত না। এখন না জানি আমাকে নিয়ে গিয়ে কি করে। এমনিতে আমি সবসময় ভয়ের মধ্যে থাকি, নিজের বাবাকে নিয়ে। আরও একটা ভয় এসে ঢুকে গেছে। যাও মামা, তোমার কি হয় সেটা পরে দেখা যাবে। এখন আপাতত আমি আমার বাসায় চলে যাই, আর ক্লাস করব না। আবার যদি আসে তাহলে কিন্তু একদম শেষ করে দিবে। বলে রাজীব সেখানে উঠে চলে গেল।
রাফি পেছন থেকে ডাকছে, কিন্তু সে তার কোনো কথাই শুনছে না। সে সোজা বেরিয়ে গেল। রাফি তখন ভয়ে ভয়ে পুরো ক্লাসগুলো করলো। এরপর যখন সবার সময় আসলো তখন আস্তে আস্তে ম্যাডামের রুমের দিকে গেল। এর মধ্যেই রাফির থেকে জেনে নেয় তার পরিচয়। আমি আরাফাত, রাফি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। এখন পরিবারে একমাত্র আমি আছি। আমার বাবা একজন পুলিশ কমিশনার আর মা গৃহিণী। বাবার ভয়ে সবসময় আমি কাঁপতে শুরু করি, কারণ বাবা সবসময় আমাকে শাসনের মধ্যে রাখে, কোনোদিন পড়াশোনায় কোনো ফাঁকি দিতে চায় না। সেই জন্য আমি এখন ক্লাসের ফার্স্ট বয়, বাকিটা পরেই জানতে পারবেন। এখন আপাতত গিয়ে ম্যাডামের সাথে দেখা করি। যখন ম্যাডামের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? রিয়া তখন কেবিনে বসে নিজের ফোন ঘাঁটছিল। হঠাৎ করে কারোর কণ্ঠ শুনে উপরের দিকে তাকিয়ে দেখে রাফি এসেছে। তখন সে ধীর গলায় বলল, হ্যাঁ, ভিতরে আসো। রাফি তখন আস্তে আস্তে ভিতরে ঢুকলো। তখন রিয়া বলল, তুমি তো পড়াশোনায় ভালো আছো, তাহলে কেন এরকম করো সব সময়? আমি আসার সময় তোমাদের এরকম একটা বাজে কথা শুনলাম। এরকম কথা কিভাবে বলতে পারলে তোমরা? তোমাদের মতো ছেলেদের কারণে ভালো মেয়েরা কলেজে আসতে পারে না। তাদেরকে সব সময় তোমরা এরকম বাজে কথা বলতে থাকো। এরকম কথা বললে কি কোনো মেয়ে আর কোনোদিন কলেজে আসতে চাইবে? সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি। আমি ওর সাথে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করে ও এরকম কথা বলবে এটা আমি কোনোদিন চিন্তা করিনি। প্লিজ, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। কোনো দিন আর এরকম হবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি ভালো ছাত্র, তুমি ভালো মানুষও, কিন্তু এরকম বন্ধুদের সাথে থাকলে তুমি একদিন খারাপ হয়ে যাবে। জানো তো, সঙ্গ দোষে লোহা বাসে। যদি ভালো সঙ্গের সাথে না থাকো তাহলে কিন্তু তোমার একদম সবকিছু শেষ হয়ে যাবে। মানুষ তোমাকে খারাপ বলবে। খারাপ লোকের সাথে থাকলে মানুষ খারাপ বলবে, ভালো লোকের সাথে থাকলে ভালো বলবে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবে। জি ম্যাম, আমি চেষ্টা করব, কিন্তু ও ভালো ছেলে, হঠাৎ করে কি জানি হয়ে গেল, সেই জন্য এরকম একটা কথা বলে ফেলছে। মনে হয় আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ও আমার ছোটবেলার বন্ধু, সত্যি বলতে ও খারাপ ছেলে নয়। এই ছেলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি কে ভালো আর কে খারাপ? সেটা বর্ণনা করতে। আমি যেটা বলেছি সেটা শুনো। আমি কিন্তু বেশি কথা একদম পছন্দ করি না। আমার সামনে কেউ বেশি কথা বলতে পারে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে তোমাকে। তুমি যদি ভালো হয়ে এই কলেজে পড়তে চাও তাহলে ওর সঙ্গ ছেড়ে দাও, ওর থেকে দূরে দূরে থাকবে। কিন্তু ম্যাম, ও যে আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে হঠাৎ করে বন্ধুত্ব নষ্ট করব কি করে? আমাকে অনেক ভালোবাসে আমার বন্ধু। ভালোবাসার নমুনা কি সেটা আমি আসার সময় দেখতে পেয়েছি। এরকম খারাপ একটা কথা বললো, তুমি যদি কয়েকদিন ওই ছেলের সাথে থাকো তাহলে তুমিও আস্তে আস্তে খারাপ কথা বলতে শুরু করবে। তাই খুব সাবধান। যদি ওর সাথে চলো তবুও যেন কোনোদিন মুখে কোনো খারাপ কথা শুনতে না পাই। যে আমার সামনে খারাপ কথা বলবে তাকেই আমি একদম কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। সরি ম্যাম, আমি কথা দিচ্ছি আর কোনোদিন ও খারাপ কথা বলবে না। আমি ওকে বোঝাবো। ঠিক আছে, এখন তুমি তোমার বাসায় চলে যাও। ঠিকমতো পড়াশোনা করবে। কালকে যে পড়াগুলো দিয়েছি সেগুলো ঠিকমতো পড়ে আসবে। কালকে কিন্তু সবার আগে তোমার পড়া ধরবো। আমার সামনে এরকম ফার্স্ট সেকেন্ড কোনো বাজ বিচার নেই। আমি যাকে ধরবো তাকে একদম ঠিক করে ছাড়বো। আমি তখন ম্যামকে সালাম করে সেখান থেকে চলে আসলাম। বুঝতে পারছি ম্যাম অনেক রাগী, কিন্তু আমাকে এখন সাবধানে থাকতে হবে, না হলে আমার উপর বিপদ আছে। কি যে ভুল করেছিলাম, রাজীবের সাথে তখন দাঁড়িয়ে যদি ওখানে না দাঁড়াতাম তাহলে হয়তো এই ম্যামের চোখে পড়তাম না। রাফি যখন রিয়ার সামনে থেকে চলে গেল তখন রিয়া মুচকি হাসলো। ছেলেটাকে দেখতে অনেক সুন্দর আর ভালো। ছেলেটা রিয়া সেটা বুঝতে পেরেছে, কিন্তু ও খারাপ বন্ধুদের সাথে মিশিয়ে নষ্ট হতে চলেছে। চলুন এবার রিয়ার পরিচয়টা জেনে নেই। আমি রিয়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বড় দুইটা ভাই আছে। আমার বাবা মা মারা গেছেন আমি ছোট থাকতে। তখন থেকে আমার ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসে। বাড়িতে আমার ভাবিরা আছেন। ভাইয়ারা মিলে একটা বড় ব্যবসা দেখাশোনা করেন। আমাকে তারা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু আমি চাই আমি ভালো কিছু একটা করতে। সেই জন্য পড়াশোনা শেষ করে চাকরি করতে চেয়েছি। ভাইয়ারা কোনোদিন আমাকে কোনো কাজে বাধা দেননি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আমিও নতুন চাকরি নিয়েছি, কিন্তু আমার মধ্যে একটা প্রতিবাদী স্বভাব রয়েই গেছে ছোটবেলা থেকে। আমি খারাপ কাজ সহ্য করতে পারি না। যেখানেই খারাপ দেখি সেখানেই প্রতিবাদ করতে শুরু করে দেই। আজকে কলেজে দিয়ে ঢোকার সময় এরকম একটা কথা শুনলাম। এরপর ওদেরকে আচ্ছা করে সাইজ করে দিয়েছি। আশা করা যায় আর পরে এরকম কথা বলবে না, কিন্তু কেন জানি আজকাল ছেলেমেয়েরা এরকম কথা বলে সব সময়।
রিয়া তখন নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাফিও নিজের বাসায় পৌঁছে গেছে। বাসায় পৌঁছাতেই তার বাবা তার সামনে এসে বলল, রাফি, আজকে মিম বাসায় আসবে, তুমি যাও তার বাসায় গিয়ে তাকে নিয়ে আসো। তার স্বামী নাকি একটা কাজে ইন্ডিয়াতে গিয়েছে, তাই তাড়াতাড়ি যাও, গিয়ে বাসা থেকে ওকে নিয়ে আসো। আমার মেয়েটা যেন সাবধানে বাসায় আসে। পথে যদি কোথাও যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতেই পারছো। রাফি তখন তার মায়ের দিকে তাকালো। তার বাবা তার সামনে বন্দুকটা ধরে কথাগুলো বলছিল। রাফিকে সব সময় তারা শাসনের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু রাফির মা সব সময় রাফিকে আগলে রাখে তার বাবার কাছ থেকে। তার বাবা তাকে অনেক ভালোবাসেন, কিন্তু তিনি চান তার ছেলে যেন সব দিক থেকে পারফেক্ট হয়। কোনোদিনও তার ছেলের পক্ষ থেকে কোনো অভিযোগ তার কাছে আসেনি, তাই তিনি আড়ালে এটা নিয়ে অনেক গর্ব করেন, কিন্তু সামনে থেকে রাফিকে সব সময় শাসনের মধ্যে রাখেন। রাফির মা তখন রাফির বাবার দিকে তাকিয়ে বলল, ওই তোমাকে না বলেছি ছেলেটাকে সব সময় এভাবে ভয় দেখাবে না। এভাবে ভয় পেয়ে পেয়ে একটা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, সব সময় ভয় পেয়ে থাকে। রাফি, তুই যা, গিয়ে মিমিকে নিয়ে আয়। রাফির বাবা পৃথিবীতে একজন মানুষকে ভয় পায়, সে হচ্ছে রাফির মা। রাফির মাকে তিনি জমের মতো ভয় পান। পৃথিবীর কাউকে আর মনে হয় এই রকম তিনি ভয় পান না। কত অপরাধীদেরকে ধরেছেন, কত অপরাধীদেরকে শাস্তিও দিয়েছেন, কিন্তু একটা জায়গায় আসলে তিনি আর কথা বলতে পারেন না। হয়তো সকল পুরুষেরাই নিজেদের স্ত্রীর কাছে দুর্বল। রাফি সবেমাত্র কলেজ থেকে ফিরে এসেছে। ইচ্ছা ছিল কতক্ষণ বিশ্রাম নেবে, কিন্তু তার বাবার আদেশ পালন করতেই হবে, তাই চলে গেল তার বোনের বাসায়। তাদের বাসা থেকে 20 মিনিটের পথ। রাফি তার বোনের বাসায় যেতে তার বোন এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই এসেছিস, তোকে না বললাম মাঝে মাঝে আমার সাথে এসে দেখা করে যাবি? এই একটু রাস্তা, এখানে তুই আসিস না, কোথায় থাকিস সব সময়? আমি কি করে আসবো আপু? তোমরা যে হিটলারের কাছে আমাকে রেখে এসেছো, আমাকে একটা সেকেন্ডের জন্য শান্তি দেয় না। সবসময় একটা না একটা কাজের মধ্যে রাখে, কোথাও যেতে দেয় না, ঘুরতে গেলেও মারে। ছি রাফি, এরকম কথা বলছিস কেন? বাবা তো তোর ভালোর জন্য এরকম করে। তুই এরকম করে কথা বললে তো হবে না। এখন চুপচাপ এখানে বস, আমি তোকে নাস্তা দিচ্ছি। এর ভিতরে আমি রেডি হয়ে যাই, এরপর বাসায় চলে যেতে হবে। মিমের শ্বশুর শাশুড়ি লন্ডনে থাকেন, আর তার স্বামী দেশে অনেক বড় একটা বিজনেস করে। হয়তো বিজনেসের কোনো কাজেই ইন্ডিয়াতে গেছেন, এজন্য মিম একা বাসায় থাকতে পারবে না, তাই রাফি নিতে চলে এসেছে। মিম একটু পরেই রেডি হয়ে আসলো। রাফি মিমকে নিয়ে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। ওদিকে রিয়া বাসায় পৌঁছাতেই তার ভাই এগিয়ে আসলো। এসে তার বড় ভাই ইমরান বলল, কি ব্যাপার বোন, প্রথম দিন কলেজ কেমন কাটলো? অনেক ভালো ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম তোমরা আমাকে চাকরি করতে দিবে না, কিন্তু তোমরা আমার সকল স্বপ্ন পূরণ করে দিচ্ছ। আমি কিভাবে তোমাদের এই ঋণ শোধ করব? এরকম করে কথা বলতে পারলি বোন? তুই আমাদের একমাত্র বোন, তোর যদি স্বপ্ন পূরণ না করি তাহলে কার স্বপ্ন পূরণ করবো বল? তোকে ছাড়া আমাদের জীবন যে একদম নিঃস্ব, তুই যে আমাদের জীবনের সবকিছু। হ্যাঁ, আমরা তো গাঙের জলে ভেসে এসেছি, আমাদের নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। পেছন থেকে রিয়ার বড় ভাবি এ কথাটা বলল। রিয়া তখন তার ভাবির সামনে গিয়ে জড়িয়ে ধরল। তাদের সুন্দর সংসার, 2 ভাই আর 2 ভাইয়ের বউ নিয়ে তারা খুব ভালোই চলছিল। রিয়ার ছোট ভাই আরমান এখনো অফিসে, সে এখনো আসেনি। রিয়া তখন তার বড় ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া শেষ করলো। এরপর নিজের রুমে গিয়ে কিছুটা বিশ্রাম নিল। ওদিকে রাফি বাসায় আসার পরই সবাই মিমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এটা দেখে রাফির অনেক রাগ হলো। তাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। সে তখন নিজের রুমে গিয়ে বিশ্রাম করতে শুরু করলো। এরপর সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে আছে, তখন তার বাবা সেখানে নেই। রাফি তার বাবাকে অনেক ভয় পেল। সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে তার বাবাকে। সে বুঝতে পারে তার বাবার শাসনগুলো কেন করে। তার বাবা চায় সে যেন একজন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে। তার বাবা সবসময় অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ঘুরে বেড়ান, কিন্তু সে যদি খারাপ মানুষ হয় তাহলে তিনি তো নিজের পরিবারকেই ঠিক করতে পারলেন না। তাই রাফিও এসব আনন্দের সাথে করে। রাফি তখন তার বাবার রুমে গেল, গিয়ে দেখলো তার মাথায় হাত দিয়ে বসে আছেন। রাফি তখন তার বাবার কাছে গিয়ে চুল টেনে দিতে শুরু করলো। তার বাবা রাফির দিকে তাকিয়ে মুচকে
হেসে বললেন, কি ব্যাপার, আজকে বাদর দেখি ভালো কাজ করতে শুরু করেছে, কোনো উদ্দেশ্য আছে নাকি? বলে দাও। এটা তুমি বলতে পারলে বাবা? আমি কি তোমাকে উদ্দেশ্য ছাড়া ভালোবাসতে পারি না? তুমি এত টেনশন করছো কি নিয়ে? সেটা তোকে ভাবতে হবে না, এখন গিয়ে পড়তে বস। আমি কি এখনো বাচ্চা নাকি? আমি তো এক্ষুনি ইন্টার দিতেও বসে পড়ি। তুমি এখনো আমাকে সেই ক্লাস 2 এর রাফির মতো শাসন করো, সবসময় পড়ার কথা বলো। আমি তো সময় মতো পড়তে বসি। এখন তুমি বলো তোমার কি হয়েছে, এরকম টেনশন করছো কেন? আসলে বাবা, একটা অপরাধী শহরে এসেছে, সবাইকে চাঁদাবাজি আর এসব নিয়ে ব্যস্ত রাখে, কিন্তু তাকে কিছুতেই ধরা যাচ্ছে না। আমার কর্মকর্তারা দিন রাত পরিশ্রম করছে সেই অপরাধীকে ধরার জন্য, কিন্তু সে আড়ালে থেকে সব অপরাধ করে, কিন্তু সামনে আসে না। এখন আমি একজন পুলিশ কমিশনার হিসেবে কিভাবে বসে থাকতে পারি? এসব নিয়ে অনেক চিন্তায় আছি। শহরের মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে। আরে বাবা, এসব নিয়ে আবার টেনশন করতে হয় নাকি? আমি আমার বাবাকে বিশ্বাস করি, সে যে কোনো অপরাধীদেরকে ধরে ফেলতে পারবে। কত বড় বড় অপরাধী আসলো, কিন্তু সবাই তোমার হাতে ধরা পড়েছে। তাই এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি এমনিতেই ওই অপরাধীকে ধরতে পারবে। এখন চলো, আমাদের সাথে বসে গল্প করবে। আপু কতদিন পরে এসেছে, তাকে রেখে তুমি এখানে এসে টেনশন করছো? রাফির বাবা তখন মুচকি হেসে রাফির সাথে যেতে শুরু করলেন। নিচে এসে তার বাবা সবাই মিলে গল্প করতে শুরু করলো। ওদিকে আরমান বাসায় ফিরতেই তার বউ নীলাকে জিজ্ঞাসা করলো, নীলা বোন বাসায় চলে এসেছে। তুমি এই সন্ধ্যার পরে এসে বোনের কথা জিজ্ঞেস করছো? সে তো সেই বিকালের মধ্যেই চলে এসেছে। না, এরপরও জিজ্ঞাসা করলাম, আমার খুব টেনশন হয় আমার বোনটাকে নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি, বোনকেই সব থেকে বেশি ভালোবাসো। আমাদের আর ভালোবাসার কোনো দরকার নেই। আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি একটাবার এসে আমার কথা জিজ্ঞাসা করো না। সবসময় এসে বোনের কথা জিজ্ঞাসা করো। এটা বলতেই আরমান রেগে গেল। নীলা আরমানের রাগের কারণ কিছুটা বুঝতে পারল, কিন্তু সে চুপ করে আছে। আরমান তখন নীলার সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম বিয়ের জন্য, সেদিনই তোমাকে বলে দিয়েছি পৃথিবীতে আমি একটা মানুষকে সব থেকে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার বোন। আমার বোনের কিছু হলে আমি কিন্তু মরে যাব, আর আমার বোনের যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি এই পৃথিবী থেকে তুলে ফেলবো। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, আরেকদিন যদি এই কথা মুখে আনো তাহলে কিন্তু তোমাকেও আমি ছাড়তে বাধ্য হব। আমি পৃথিবীতে কাউকে তোয়াক্কা করি না আমার বোনের সামনে। সরি, আসলে আমি এটা বোঝাতে চাইনি। আমি এমনি বলেছি। কথাটা তুমি এটাকে এত সিরিয়াস ভাবে নিয়ে নিলে কেন? আমার বোনের ব্যাপারে কোনো মজা হবে না। আমার বোনের ব্যাপারে যা বলবে তা সিরিয়াসভাবেই বলবে। তাই আমার বোনকে নিয়ে কোনো কথা বলার আগে আরেকবার ভেবে নিবে, কারণ আমার বোনের ব্যাপারে কেউ বাজে কথা বললে সেটা আমি একদম সহ্য করব না। আর তোমাকে আমি আনার দিনই বলেছিলাম, আমার বোনকে যদি মেনে নিতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করব। এছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেটা জেনে তুমি আমাকে বলেছিলে যে তুমি সব সত্ত্বে রাজি, তাই তোমাকে বিয়ে করেছি। এখন তুমি এরকম কথা কিভাবে বলতে পারলে? আচ্ছা ঠিক আছে, আমি তো সরি বললাম না, এরপরও এরকম করতেছো কেন? আমি তো আপুকে অনেক ভালোবাসি। আরমান তখন কিছুটা শান্ত হলো। সে বুঝতে পারলো সে কিছুটা বেশি রেগে গেছে। তখন সে নীলাকে জড়িয়ে ধরে বলল, নীলা, আমার কথায় রাগ করো না প্লিজ। আসলে আমার বোনকে আমি অনেক ভালোবাসি। মা বাবা মারা যাওয়ার পর আমাদের দুই ভাইয়ের হাতে আমাদের বোনকে তুলে দিয়ে গেছেন, কিন্তু আমরা যদি আমাদের আমানত রক্ষা করতে না পারি তাহলে আমরা দুনিয়া এবং মৃত্যুর পরেও শান্তি পাবো না। তাই আমরা চাই আমাদের বোন যেন সবসময় সুখে থাকে। তোদের দুজনকেই আমরা দুজনে বিয়ে করার সময় বলে দিয়েছিলাম যেন আমাদের বোনকে তোমরা সব সময় দেখে রাখো। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আর কোনোদিন আমি আপুকে নিয়ে কোনো কথা বলবো না। এখন চলো, খেয়ে নিবে। এরপর আরমান খুশি হয়ে চলে গেল খেতে। খাওয়া দাওয়া শেষ করে তার বোনের রুমে গেল। বোনের সাথে কিছুক্ষণ গল্প করে আবারও নিজের রুমে ফিরে আসলো। ওদিকে জিহাদ তার সব গুন্ডাদের নিয়ে আলোচনায় বসে গেছে। অনেকটা রেগেই আছে সে। তখন তার সবচেয়ে বিশ্বস্ত তামিমকে ডাক দিল। তামিম, তোমাকে না আমি পাঠিয়েছিলাম ওই কমিশনারকে একদম শেষ করে দেওয়ার জন্য? ওখানে বড় বড় মন্ত্রীরা আমার সাথে ওঠা বসা করতে ভয় পায়, সেখানে সাধারণ একজন পুলিশ কমিশনার কি করে আমাদের সাথে বিরোধিতা করে? ওকে একদম শেষ করে দিতে হবে। তোমাদেরকে না পাঠিয়েছিলাম, তাহলে খবর কি? আসলে স্যার, পুলিশ কমিশনারকে মারা এত সহজ নয়, সে খুবই ভয়ঙ্কর। যে কোনো সময় আমাদের গ্যাংয়ের মধ্যে আক্রমণ করতে পারে। তাই আমরা একটু সাবধানে যদি না থাকি তাহলে আমাদের উপরে উল্টো বিপদ আসতে পারে।
আমাদের গ্যাংয়ের উপর আক্রমণ করবে? এত বড় সাহস কোনো পুলিশের হয়ে গেছে? যেখানে আমার সামনে আসতে যে কোনো মন্ত্রীরা ভয় পায়, সেখানে পুলিশ কমিশনারের বাচ্চা কিভাবে তাদের উপর আক্রমণ করতে পারে? স্যার ক্ষমা করবেন, কিন্তু আমরা এই পুলিশ কমিশনারকে এভাবে যদি আক্রমণ করতে চাই তাহলে উল্টো আমাদের উপরে আক্রমণ হবে। নবাব চৌধুরীর মতো বড় বড় খুনিদেরকে ধরে একদম শেষ করে দিয়েছে, তাই আমরা যেন সাবধানে থাকি, এটাই ভালো হবে। কি বললি? আরেকবার বল। যদি এই শব্দ আমার মুখের সামনে উচ্চারণ করিস তাহলে তোকে খুন করে ফেলবো। বলেছি না আমার সামনে কোনো পুলিশ অফিসারের দাম নেই। ওই পুলিশ অফিসারকে তুলে নিয়ে আয়। ওর কত টাকা প্রয়োজন আমাকে বল, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের লোকেদের যেন আর কোনো ক্ষতি না করে সেটা ভালো করে বুঝিয়ে দিয়ে আয়। স্যার ওকে টাকার লোভ দেখালে হয়তো মানবে না, তাই টাকার লোভ না দেখিয়ে একদম শেষ করে দেওয়াটাই ভালো। এইসব বাদ দে, আগে একটা কথা মাথায় রাখবি, পৃথিবীর সবকিছু কিন্তু টাকার উপর নির্ভরশীল। অনেকেই টাকার লোভে পড়ে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে, তাই এই প্রথম ওকে টাকার লোভ দেখাতে হবে। দেখি টাকার লোভে যদি কেনা যায় তাহলে এমনি এমনি খুন করে কোনো লাভ নেই। এরকম একটা কমিশনার আমাদের দলের মধ্যে থাকলে আমাদের আলাদা একটা বেনিফিট আসবে, তাই ওকে আগে টাকার লোভটা দেখানোই ভালো। কিন্তু স্যার আমার যতদূর মনে হচ্ছে ওকে টাকা দিয়ে কোনো লাভ হবে না। এরপর আপনি যখন বলেছেন তাহলে কোন দিন যাবেন? কালকে সকালে চল ওর অফিসে গিয়ে ওকে একদম লাস্ট বারের মতন একটা সুযোগ দিয়ে আসি। যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে তো ওর ভালো হলো, ওর সাথে আমাদেরও লাভ হবে। কিন্তু যদি আমাদের প্রস্তাবে রাজি না হয় তাহলে ওর ওপর ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এরপর জিয়াদ সেখানে বসে হাসতে থাকলো, কারণ সে বর্তমান সন্ত্রাসীদের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী। কত মানুষ খুন করেছে তার হিসাব নেই। জিয়াদ নিজেও জানে না প্রতিদিন কমসে কম 2-3 জন মানুষকে সে খুন করেছে। এটা নিয়ে রাফির বাবা মিস্টার আরিফ সাহেব অনেক চিন্তায় আছেন। তিনি এই এলাকার পুলিশ কমিশনার, কিন্তু তিনি কাউকে বাঁচাতে পারছেন না। প্রতিদিন তার এলাকায় খুন হয়ে যাচ্ছে, সেজন্য তিনি অনেক টেনশনে ছিলেন। জিহাদ তার অফিসে গিয়ে ঘুষ নেওয়ার প্ল্যান করেছে। পরের দিন সকাল হতেই রাফি বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কলেজে যাওয়ার পর যখন গেট দিয়ে ঢুকতে যাবে তখন দেখলো তার সামনে দিয়ে রিয়া ম্যাডাম ঢুকছে। রাফি কিছুক্ষণ ম্যামের দিকে তাকিয়ে থাকলো। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আজকে নীল একটা শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। রাফি তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ করে রিয়া ম্যাডাম সেটা লক্ষ্য করলেন। তখন রাফির সামনে এসে হালকা ধাক্কা দিয়ে বললেন, কি ব্যাপার রাফি, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কোনো সমস্যা হয়েছে নাকি? কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে কিন্তু পথে দাঁড়িয়ে আছো, বুঝতে পারছি না, সমস্যা কি তোমার? রাফি যেন একটা ঘোরের মধ্যে ছিল। ম্যামের ধাক্কা খেয়ে তার হুঁশ ফিরে আসে। তখন বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে। সেই জন্য ম্যামের দিকে তাকিয়ে বলল, সরি ম্যাম, আসলে আমি এখানে দাঁড়িয়ে রাজীবের জন্য অপেক্ষা করছিলাম। ও আসলে একসাথে ক্লাসে যাবে, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আমি তোমাকে না বলেছি রাজীবের সাথে তেমন মিশবে না? তাহলে কেন রাজীবের জন্য অপেক্ষা করছো? তাড়াতাড়ি ক্লাসে যাও। ঠিক আছে ম্যাডাম। বলে রাফি ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগলো, কি মায়াবী লাগছিল তখন তাকে। যদি কেউ দেখতো তাহলে সত্যিই সে পাগল হয়ে যেত। আমিও পাগল হয়ে গিয়েছি ম্যামের ওই মায়াবী মুখে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম, শুধু ম্যামকেই দেখতে পাচ্ছি। না, এরকম কেন হচ্ছে আমার সাথে আমি সেটাও বুঝতে পারছি না। একটু পরে যখন ম্যাম ক্লাসে আসে আমি আর একবার ক্রাশ খেলাম। সত্যি বলতে ছোটবেলা থেকে সিনিয়র আপুদের আমার একটু বেশি পছন্দ, কিন্তু এরকম যে ম্যামের প্রতি আকৃষ্ট হয়ে যাব সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। কালকে ম্যামকে দেখলাম আর আজকে এরকম লাগছে কেন আমি বুঝতে পারছি না। রাফি অনেক কষ্ট করে ক্লাসগুলো শেষ করলো। এরপর নিজের বাসায় চলে আসলো। এভাবে তার দিন চলতে শুরু করলো। ম্যামের সাথে এখন তার খুব ভালোই বোঝাপড়া হয়ে গেছে। রাফিকে অনেক ভালোবাসেন ম্যাম, কিন্তু সেটা ছাত্র হিসাবে। কিন্তু রাফি ভিতরে ভিতরে ম্যামকে ভালোবেসে যাচ্ছে নিজের সিনিয়র ওয়াইফ বানাবে বলে। কিন্তু এটা কি কোনোদিনও সম্ভব? প্রায় 2 মাস চলে গেছে ম্যাম এসেছেন। এরপর থেকে রাফির পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে, কিন্তু সে আর থাকতে পারছে না। রাফির কেন জানি মনে হচ্ছে ম্যাম তার কাছ থেকে হারিয়ে যাবেন। সেই জন্য সে চায় ম্যামকে প্রপোজ করে দিতে। রাফি তার জীবনের কোনো মেয়েকে প্রপোজ করেনি, কোনো মেয়ের সাথে তেমন কথাও বলেনি, কিন্তু কেন জানি আজকে তার মনের ভিতর আলাদা একটা সাহস চলে এসেছে। রাফি তখন রাজীবের সাথে পরামর্শ করলো। রাজীব তখন রাফির পিঠে থাপ্পড় দিয়ে বলল,
যা মামা, দোয়া করে দিলাম। আশা করা যায় ম্যাম তোর কথায় রাজি হয়ে যাবে, কিন্তু ম্যামকে বিয়ে করার পর কিন্তু আমাকে প্রতি পরীক্ষায় পাশ করিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমি তোর উপরে অভিশাপ দিয়ে দেব। রাফি তখন হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। এসে ভয়ে ভয়ে ম্যামের সামনে গিয়ে দাঁড়ালো। ম্যাম তখন রাফির দিকে তাকিয়ে কিছুটা মুচকি হেসে বলল, আরে রাফি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো, কোনো কথা বলবে নাকি? কিছু বলার হলে বলে ফেলো তাড়াতাড়ি। রাফি তখন কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তখন অনেক ভয় নিয়ে রিয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনাকে প্রথম যেদিন আমি দেখেছিলাম সেদিন থেকে আমার মনের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করা শুরু করেছে। আমি জানি না এই অনুভূতি কিসের অনুভূতি, কিন্তু আমি শুধু এটা জানি যে আপনাকে আমার লাগবে, আপনাকে আমার খুব প্রয়োজন। আপনাকে ছাড়া আমি একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। আমি ঘুমোলে আপনাকে স্বপ্নে দেখি। আপনি কি আমার ভালোবাসার মানুষ হবেন? কথাটা শোনার পর প্রচণ্ড রেগে গেল রিয়া। সে যে রাফিকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয়। রিয়া রাফিকে পছন্দ করে, কিন্তু সে তার ভাইদের বিরুদ্ধে যেতে পারবে না। তাই সে ছোটবেলা থেকে একটা কথাই ভেবে এসেছে, সে যদি বিয়ে করে তাহলে তার ভাইদের পছন্দে বিয়ে করবে। তাই সে রাফির গালে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? 2 দিন ভালো করে কথা বলেছি বলেই ভালোবাসার কথা বলতে চলে এসেছিস? তোর মতো ছেলেদের আমার চেনা আছে। প্লিজ বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আপনি আমার কথা একটু বিশ্বাস করুন। রিয়া তখন অনেক রেগে যায়। রাফির গালে কয়েকটা থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোকে আমি অনেক ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই অনেক খারাপ ছেলে। তুই আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তোকে আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আর এক মুহূর্ত এখানে দাঁড়ালে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। তাই এখনই আমার সামনে থেকে চলে যা। তোকে আমি আমার সামনে দেখতে চাই না। বলে রিয়া রাফির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাফি তখন কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে হাঁটছে আর কান্না করছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন হঠাৎ করে একটা গাড়ি থেকে 2টা লোক নেমে আসে, তাকে কিছু একটা মুখে ধরে। তখন রাফি বেহুশ হয়ে যায়। ওদিকে রিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। রাফিকে অপমান করে সে নিজেও শান্ত হতে পারছে না। বাসায় যখন পৌঁছায় তখন তার 2 ভাই বসে গল্প করছিল। রিয়াকে কান্না করতে দেখে তারা অবাক হয়ে গেল, দৌড়ে আসলো রিয়ার কাছে। তখন রিয়ার সামনে এসে ইমরান বলল, বোন, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? বল আমাকে। তোকে কি কেউ কিছু বলেছে? আমাকে বল, আমি ওকে শেষ করে দেব। প্লিজ বোন, তুই কান্না করিস না, আমাকে বল কি হয়েছে। হ্যাঁ রিয়া, কি হয়েছে বোন? আমাদেরকে বল, আমরা তোকে যে বলেছে তাকে আমি শেষ করে দিব। প্লিজ আমাদেরকে বল, আমাদের চোখের সামনে তোর কান্না আমরা সহ্য করতে পারছি না। রিয়া তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার 2 ভাই তার 2 পাশে বসে আছে। তখন রিয়া হঠাৎ করেই বলে উঠল, ভাইয়া, তোমরা আমাকে এত ভালোবাসো, আমি তোমাদেরকে কিভাবে বলবো কথাটা? তোমরা হয়তো এই কথাটা শোনার পর আমার উপর রাগ করবে। এটা কিভাবে হতে পারে বোন? তুই এটা নিয়ে কোনো চিন্তা করবি না। তুই যে কথা বলবি আমরা কোনো কিছু মনে করবো না। বল আমাদেরকে। আসলে ভাইয়া, তোমরা আমাকে জীবনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, তবে একটা ছেলে আমাকে অনেক ভালোবাসে। ছেলেটার সাথে আমার সম্পর্ক হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু আমাদের অবস্থানটা অস্বাভাবিক। ছেলেটা হচ্ছে আমার একটা ছাত্র। রিয়ার কথা শুনে তার 2 ভাই কিছুটা গম্ভীর হয়ে গেল। কি বলবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, একে অপরের দিকে তাকাচ্ছিল। তখন আরমান বলে ওঠে, আচ্ছা এসব বুঝলাম, এখন আমাদেরকে তুই এটা বল, তুই কি ছেলেটাকে ভালোবাসিস? রিয়া তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কি রাফিকে ভালোবাসে নাকি ভালোবাসে না সেটা তো সে নিজেই জানে না, কিন্তু সেও রাফিকে একদমই ভুলতে পারছে না। রাফির কষ্ট হলে তার নিজেরই যেন কষ্ট হচ্ছে। তখন আরমান আবার জিজ্ঞাসা করল, বোন তুই কিছু ভাবলি না? আমরা তো সুখের জন্য সব কিছু করতে পারি, তাই তুই চিন্তা করবি না। তুই আমাদেরকে বল, ছেলেটা কে তুই ভালোবাসিস? ছেলেটা তোকে ভালোবাসলে সেটা বুঝলাম। আসলে ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ওর সাথে সারা জীবন থাকতে, কিন্তু তোমরা কি মনে করবে সেটার জন্য আমি তোমাদেরকে বলতে পারছিলাম না। তার 2 ভাই স্তব্ধ হয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এটা সমাজের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু তারা তাদের বোনের জন্য সব কিছু করতে পারে। সেই জন্য ইমরান বলে উঠল, তুই কোনো চিন্তা করবি না বোন। তোর যাকে পছন্দ আমরা তার সাথে তোকে বিয়ে দেব। তুই আমাদেরকে একটা ছেলের কথা বলছিস,
তাকে কি আমরা না করতে পারি? তুই কোনো চিন্তা করবি না, আমরা ওই ছেলের সাথেই তোর বিয়ে দেব। কিন্তু সেটা সম্ভব না ভাইয়া, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, আমি ওকে অনেক অপমান করেছি, তা এরপরেও কি ছেলেটা আমাকে বিয়ে করবে? কি বললে? আমার বোনকে বিয়ে করবে না এমন ছেলে এই পৃথিবীতে জন্ম নিয়েছে যে আমার বোনকে বিয়ে করতে চাইবে না? তাকে আমি খুন করে ফেলবো। রিয়া তখন হঠাৎ করেই হেসে দেয় তার ছোট ভাইয়ের কথা শুনে। রিয়ার হাসি দেখে তারা সব ভাই অনেক খুশি হয়। এরপর রিয়া নিজের রুমে গিয়ে রাফিকে কল করতে থাকে সরি বলার জন্য, কিন্তু রাফি ফোন ধরছে না। তখন রিয়া মনে মনে ভাবে হয়তো অভিমান করেছে, সেই জন্য পরের দিন কলেজে গিয়ে সব কিছু মিটিয়ে নিবে ভেবেছে। কিন্তু ওদিকে রাফিকে লোকগুলো নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রাফির মুখে পানির ফোঁটা পড়তেই রাফির জ্ঞান ফিরে আশেপাশে তাকিয়ে দেখে অপরিচিত অনেক লোক তার দিকে তাকিয়ে আছে। সামনে থাকা লোকটিকে দেখতে অনেকটা ভয় লাগছে রাফির। তখন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? আমাকে কি একটু বলবেন আপনারা? তখন লোকগুলো হাসতে শুরু করলো। এরপর সামনে বসে থাকা লোকটা তার ফোনটা বের করে হাসতে হাসতে বলল, এখন তোর বাবাকে কল দিতে হবে। তোর বাবার কত বড় সাহস, একজন সামান্য পুলিশ কমিশনার হয়ে আমার মাল আটকায় বর্ডারে। বর্ডারে আমার মাল আটকে দিয়েছে তোর বাবা। এখন আমি চাই তোকে মেরে ফেলতে। তোর বাবা যদি আমার মাল ছেড়ে দেয় তাহলে আমি তোকে ছেড়ে দেব, আর যদি আমার মাল আটকে রাখে তাহলে তোকে এখানেই খুন করে ফেলবো। রাফি তখন বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আটকে গেছে। রাফির বাবা তখন নিজের অফিসে বসেছিলেন, বসে তার কিছু কর্মকর্তাদের সাথে আলাপ করছিলেন। তখন হঠাৎ করেই তার কাছে কল আসে। কল আসতেই রাফির বাবা কল ধরে। হ্যালো মিস্টার পুলিশ কমিশনার, আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে এসেছি। যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে আমাদের মালগুলো ছেড়ে দিন, আর যদি বাঁচাতে না চান তাহলে মালগুলো রেখে দিন। রাফির বাবা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার একমাত্র ছেলে কিছু হয়ে গেলে তিনি বাঁচবে না। তিনি তখন প্রায় কান্না করে দিলেন। রাফি তখন চিৎকার করে বলল, বাবা অসম্ভব, তুমি এই লোকটার কথা মেনে নিও না। তুমি লোকটার মালগুলো আটকে রাখো, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, কিন্তু তুমি এই লোকটার ব্যবসার মালগুলো ছেড়ে দিও না, এটা তোমার কর্তব্য। রাফির বাবার গর্বে বুক ফুলে উঠল। পাশে থাকা কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়েছিলেন। তখন পাশে থাকা একটা ছেলে রাফির মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে। রাফি চিৎকার করে সেখানে শুয়ে পড়ে। রাফির বাবা তখন বলে, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই আমার ছেলেকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর উপর অনেক বড় একটা বিপদ অপেক্ষা করছে। অফিসার, বিপদ কার উপর অপেক্ষা করছে সেটা তো তুই দেখতেই পাচ্ছিস। তোর ছেলে এখন আমার আন্ডারে, তাকে যখন খুশি মেরে ফেলতে পারি। জিহাদ, মারামারি ঝগড়া যা আছে আমার সাথে, তুই আমার ছেলের সাথে কেন এর প্রতিশোধ নিচ্ছিস? আমার ছেলেকে ছেড়ে দে বলছি। কথা বলে কোনো লাভ নেই। তুই যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আমাদের মালগুলো ছেড়ে দে, আর না হলে আমাদের সাথে এসে দেখা কর। বলে জিহাদ ফোনটা রেখে দেয়। এরই মধ্যে রাফির বাবা জিহাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু জিহাদ বারবার তার লোকেশন চেঞ্জ করছে। রাফি এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরের দিন সকালে যখন পুরো ঘটনা জানাজানি হয়ে যায়, কিন্তু রিয়া ঘটনাটা জানতে পারে না। সে আসে কলেজে রাফির সাথে দেখা করবে, কিন্তু সে এসে দেখে রাজীব বসে আছে কলেজ ক্যাম্পাসে। তখন রিয়া রাফিকে কোথাও খুঁজে পায় না। না পেয়ে সে চলে যায় রাজীবের কাছে, গিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রাজীব, রাফি আজকে কলেজেও আসেনি, কি সমস্যা তার? রাজীব তখন কান্না করতে করতে বলে, ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। রাফির বাবা একজন পুলিশ কমিশনার। ওনার কিছু শত্রুরা মিলে রাফিকে তুলে নিয়ে গেছে, বন্দি করে রেখেছে। এখন রাফির বাবা কোথাও খুঁজে পাচ্ছেন না। আমার বন্ধুর কি হবে ম্যাডাম? কথাটা শোনার পর রিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। রাজীব কিছু বুঝে উঠতে পারল না। রিয়া নিজের বাসায় গিয়ে কান্না করছে। তখন তার ভাই আসলো। আসার পরে রিয়া পুরো ঘটনাটা খুলে বলল তাদের কাছে। তখন আরমান বলল, কি বলছিস? আমাদের কমিশনার সাহেবের ছেলে ধরে নিয়ে গেছে? কার এত বড় সাহস? তুই কোনো চিন্তা করিস না, কমিশনার সাহেব অনেক বুদ্ধিমান লোক, তিনি যে কোনো সময় ধরে ফেলতে পারেন ওই অপরাধীকে, তাই চিন্তা না করে স্বাভাবিক থাক। ভাইয়া, তুমি চেনো রাফির বাবাকে? চিনবো না কেন, ওনার সাথে আমার ভালোই পরিচয় আছে। উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন বিভিন্ন বিষয়ে, তাই কোনো চিন্তা করবি না। ওনার ব্যাপারে আমার ভালোই ধারণা আছে। অনেক এরকম বুদ্ধিমান লোক, সেটা আমি জানি, তাই কোনো চিন্তা করবি না। উনি রাফিকে উদ্ধার করে নিয়ে আসবেন। হ্যাঁ বোন, তুই কোনো চিন্তা করবি না, কমিশনার সাহেব অনেক ভালো মানুষ এবং
অনেক সাহসী একজন মানুষ, তাই কোনো চিন্তা করবে না, উনি ওনার ছেলেকে উদ্ধার করে আনবেন। কিন্তু রিয়াকে শান্ত হতে পারছিল না। তাই ইমরান আর আরমান বেরিয়ে গেল রাফিকে খোঁজার জন্য, কিন্তু তারা কোথাও খুঁজে পেল না। এভাবে দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল, কিন্তু কিছুতেই রাফির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওদিকে রাফির জ্ঞান ফিরেছে। রাফি তখন জলের জন্য চিৎকার করে কাটতে লাগলো। তখন জিহাদ জল দিয়ে তার একটা লোককে পাঠালো। আপনারা কেন আমাকে ধরে রেখেছেন? আপনাদেরকে তো বললাম আমাকে মেরে ফেললো আমার বাবা ওই মালগুলোর অর্ডার দিবেন না, তাই আপনারা আমাকে ছেড়ে দিন। সাহস থাকলে আমার বাবার সাথে সরাসরি লড়াই করুন। এই ছেলে, তোকে বন্দি করে এনেছি, এরপরও তোর তেজ কমছে না? চুপচাপ এখানে বসে থাক, না হলে কিন্তু তোকে আমরা প্রথমে খুন করব, তারপর তোর বাবাকে। রাফি তখন চুপচাপ জলটা খেয়ে বসে রইল। তারও কিছুটা ভয় চলে আসছে। ওদিকে রাফির বাবা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তখন তিনি জিহাদের লোকেশন ট্র্যাক করতে সফল হন এবং তার লোকেশন অনুযায়ী যেতে শুরু করেন। ওদিকে জিহাদ এই বিষয়টা জানতে পারে না, তাই সে তার জায়গা দুইবার পাল্টানোর পর একটা জায়গায় বসে আছে, রাফিকেও বেঁধে রেখেছে। তখন রাফির বাবা সেখানে পৌঁছে যায় তার ফোর্স নিয়ে, কিন্তু সেখানে অনেক লোকজন। জিহাদের যখন রাফির বাবা তার আস্তানায় আক্রমণ করেন, তখন রাফি বুঝতে পারে তার বাবা চলে এসেছে, কিন্তু জিহাদ তার সামনে বসে আছে। রাফির বাবা যখনই বাইরের সব লোককে মেরে ভিতরে আসেন, তখন জিহাদ রাফির মাথায় বন্দুক ধরে বলে, আরিফ, অনেক হয়েছে, আর যদি এক পাও এদিকে আসো তাহলে তোমার ছেলেকে এখানেই খুন করে ফেলবো। তাই চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আর তোমার অফিসারদেরকে বলো বন্দুক ফেলে দিতে। না বাবা, তুমি লোকটার কথা শুনো না। এই লোকটাকে তুমি ধরে নিয়ে যাও। কত ছেলে মেয়েকেও মেরেছে তার হিসেব নেই। তাই আমার মৃত্যু হলেও এই পৃথিবীর অনেক ছেলে মেয়ে বেঁচে যাবে। রাফির বাবার সামনে তখন দুইটা দিক, একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার নিজের সন্তান। তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন হঠাৎ করে রাফি তার কোলে দিয়ে জিহাদের মাথায় আঘাত করে। জিহাদ কিছুটা ছিটকে পড়ে। এর ভিতরেই এই রাফির বাবা দৌড়ে আসেন, এসে জিহাদকে ধরে ফেলেন। কিন্তু জিহাদের সেই চামচা তামিম তখনও এক জায়গায় লুকিয়ে আছে। সে তার বন্দুক বের করে রাফির দিকে তাক করে, মারে সোজা এসে রাফির বুকে আঘাত লাগে। রাফির বুক থেকে রক্ত পড়তে শুরু করে। তখন আরিফ সাহেব তামিমের মাথা বরাবর গুলি করেন, কিন্তু রাফির ততক্ষণে জ্ঞান হারিয়ে গেছে। রাফিকে নিয়ে যাওয়া হয়েছে একটা হসপিটালে, নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। গুলি একদম ভিতরে ঢুকে গেছে, সেই জন্য রাফির অবস্থা একদমই খারাপ, অনেক রক্তও গিয়েছে। ডাক্তার তখন রাফির বাবার দিকে এগিয়ে এসে বলল, কমিশনার সাহেব, আপনার ছেলের বুক থেকে অনেক রক্ত চলে গেছে। এখন তার জন্য সবার প্রথমে রক্তের প্রয়োজন। রক্ত না হলে আমরা অপারেশন করতে পারবো না। আপনি বি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। রাফির বাবা এখন কোথাও রক্ত পাবেন সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আরমান আর ইমরান খবর পেয়ে তাদের বোনকে নিয়ে চলে এসেছে। আসার পর থেকে তারা দুইজনও কান্না করতেছে। রাফির বাবা তখন ইমরানকে দেখিয়ে এগিয়ে গেলেন, গিয়ে কথা বললেন তাদের সাথে। তখন রিয়া যখন খবর পেল বি পজিটিভ রক্তের দরকার, তখন সে বলল, আঙ্কেল, আমার বি পজিটিভ রক্ত, আমি চাই রাফিকে রক্ত দিতে। আপনি ডাক্তারকে বলুন আমি রক্ত দিব, যত তাড়াতাড়ি সম্ভব রাফিকে সুস্থ করে তুলুন প্লিজ। রাফির বাবা তখন ডাক্তারের সাথে কথা বললেন। ডাক্তার এসে রিয়াকে নিয়ে গেল। রিয়া গিয়ে রক্ত দিল। রক্ত দিয়ে সে এসে বাইরে বসে আছে। অপারেশন শুরু হয়ে গেছে। রাফির বুক থেকে গুলি বের করতে হবে। রিয়া কান্না করছে। তখন মিম হঠাৎ করে রিয়াকে চিনতে না পেরে পাশে এসে জিজ্ঞাসা করে, কে তুমি বোন? আর আমার ভাইকে রক্ত দিয়ে বাঁচালে তোমার সাথে রাফির কি পরিচয়? রিয়া তখন কিছু বুঝতে পারে না। সে জানে রাফির একটা বোন আছে, কিন্তু সেটা সে চিনতে পারেনি। তাই সে বলল, আমি রাফিকে অনেক ভালোবাসি আপু, সেই জন্য। রাফি নিজেকে সব কথা মিমের কাছে শেয়ার করে। রিয়ার ব্যাপারটাও মিমের অজানা নয়। তখন মিম রিয়াকে জড়িয়ে ধরে বলে, তাহলে তুমি রিয়া? আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেকবার তোমার কথা বলেছে, কিন্তু ভয়ে বলতে পারিনি তোমার সামনে। আপু রাতে সুস্থ হয়ে যাবে তো? আমার অনেক চিন্তা হচ্ছে। আমি ওকে অনেক অপমান করেছিলাম, কিন্তু এরপর যে এরকম হয়ে যাবে আমি কিছুই বুঝতে পারছি না কি হবে। এই বোকা মেয়ে, কান্না করো কেন? কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই সুস্থ হয়ে যাবে।
তুমি আমার ভাইকে চেনো না, ও অনেক ধৈর্যশীল। প্রায় 2 ঘন্টা এভাবে চলার পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই ডাক্তারকে ঘিরে ধরে। ডাক্তার তখন রাফির বাবাকে উদ্দেশ্য করে বলে, আলহামদুলিল্লাহ কমিশনার সাহেব, আপনার ছেলের বুক থেকে আমরা গুলি বের করতে সক্ষম হয়েছি, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। বুক থেকে অনেক রক্ত চলে গেছে, সেই জন্য কিছুটা আঘাতপ্রাপ্ত এই দিকটা, তাই আমরা কিছু বলতে পারছি না। তবে আশা করা যায় ওর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার সাহেব, কি বলে আপনাকে ধন্যবাদ দিব, আমি বাসা খুঁজে পাচ্ছি না। আমার ছেলেটাকে আপনি সুস্থ করে তুলেছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আল্লাহ যেন আমার ছেলেকে তাড়াতাড়ি ভালো করে দেন। কি বলছেন কমিশনার সাহেব? আপনারা আমাদের শান্তিতে থাকার জন্য কত কষ্ট করেন, আমাদের ভালো থাকার বিষয়টা আপনারা দেখাশোনা করেন, আর আপনাদের একটা বিপদে আমরা থাকতে না পারলে আমরা কিভাবে এই দেশের নাগরিক হলাম? আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের কারণেই আমরা শান্তিমতো থাকতে পারি। এইভাবে চলে গেল আরও প্রায় 3 ঘন্টা, কিন্তু রাফির জ্ঞান ফেরেনি। সবাই কান্না করছে। প্রায় 3 ঘন্টা পর একজন নার্স এগিয়ে এসে বলল রাফির জ্ঞান ফিরেছে। তখন একজন করে সবাই রাফির সাথে দেখা করতে গেল। যখন রাফির বাবা বেরিয়ে আসলেন তখন রিয়া ভিতরে ঢুকলো, আর এদিকে ইমরান রাফির বাবার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমি জানি না এই সময় আপনাকে এই কথাটা বলা ঠিক কিনা, তবে আমি একটা কথা বলতে চাই। আমার বোন আপনার ছেলেকে অনেক ভালোবাসে, আর আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে। হয়তো আপনাকে ভয় পেয়ে কিছু বলতে পারছে না। আমি চাই ওদের বিয়ে দিতে। রাফির বাবা তখন রিয়ার দিকে কিছুক্ষণ তাকালেন। অনেক সুন্দর একটা মেয়ে, তিনি এইরকমই একটা মেয়ে খুঁজছিলেন। তখন তিনি ইমরানের দিকে তাকিয়ে বললেন, তোমার বোনকে আমার বাড়ির বউ করে আনবো, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? তোমার বাবার সময় থেকে আমার সাথে পরিচয় তোমাদের। তোমার বাবার মতো তোমরা অনেক ভালো মানুষ হয়েছো এবং ব্যবসায় অনেক উন্নতি করেছো। তোমাদের ব্যাপারে আমার কিছু জানার নেই। আমি রাজি আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিতে। তখন সবাই কিছুটা মুচকি হাসলো, কিন্তু ওদিকে রিয়া রাফির কেবিনে ঢুকে রাফি অবাক দেখে তাকিয়ে আছে। কান্নার কারণে চোখ মুখ কালো হয়ে গেছে। সে বুঝতে পারছে না রিয়া তার জন্য এত কান্না করলো কেন। তখন সে রিয়ার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, কি ব্যাপার ম্যাম, আপনার মুখের অবস্থায় এরকম কি করে হলো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কান্না করেছেন। রিয়া তখন কিছু না বলে রাফির বুকে ঝাঁপিয়ে পড়ে। রাফি কিছুই বুঝে উঠতে পারে না রিয়া কান্না করে যাচ্ছে। তখন রাফি বলল, কি ব্যাপার ম্যাম, আপনি না বললেন আপনার সামনে আমাকে আর না যেতে? সেই জন্যই তো আমি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এভাবে আমাকে চাপ দিয়ে ধরে থাকলে আমি কিভাবে আপনার সামনে থেকে চলে যাব? আপনি আমার সামনে থেকে চলে যান, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না। রাফি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছুই করতে পারতাম না। আমি ভাবছিলাম যে আমার ভাইয়েরা তোমাকে মেনে নেবে না, সেজন্য আমি তোমাকে না করেছিলাম, কিন্তু তারা মেনে নিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাফি তখন চুপচাপ শুয়ে আছে। এটা দেখে রিয়া আরো জোরে কান্না করে। তখন রাফি রিয়াকে নিজের বুকের সাথে আটকে ধরে বলে, আরে ম্যাম, কান্না করছেন কেন? আপনি তো আমার বউ হবেন। আমার বউ এভাবে কান্না করলে কিভাবে হবে বলেন? তাদের এই জড়িয়ে থাকার মধ্যেই হঠাৎ করে রাজীব রুমের মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে প্রবেশ করতে রাজীব চিৎকার করে বলে, ভাবি, আপনার উপর আমার একটা অভিযোগ আছে। আপনি তো এখন আমার বন্ধুর বউ হচ্ছেন, কিন্তু আপনি আমাকে প্রথম দিন এসে তাপ্পর মেরেছেন, তার বিচার কিন্তু করতে হবে। বন্ধু, তুই তোর বউকে শাসন করে দিবি, বলে দিবি আমাকে যেন আর না মারে। সে কি বিনা দোষে তোকে মেরেছে? তুই দোষ করেছিলি সেই জন্য তোকে মেরেছে। আর এরকম করবি না, এরকম করলে মার খাবি। আমিও তোকে পেটাবো। এখন কিন্তু আমার অনেক পাওয়ার হয়ে গেছে। কি বললি শালা বাটপার? আমার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছিস, কিন্তু আমার ব্যাপারে এরকম কোন কথা বললি না। কিন্তু এই 2 দিনের পরিচয়ে নিজের বউয়ের পক্ষ নিয়ে নিলি। ঠিক আছে, আমার সাথে আর বন্ধুত্ব রাখতে হবে না। আমার সাথে বেইমানি করলি, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তোর আর কোনোদিন বাবু হবে না। চপ, বন্ধু এরকম অভিশাপ দিস না। আমার অনেক দিনের স্বপ্ন আমি আমার ছেলের সাথে একসাথে পড়ালেখা করব। তুই এরকম করিস না বন্ধু, আমার সবকিছু শেষ করে দিস না। রিয়া তখন অনেক লজ্জা পেয়ে যায়। 2 বন্ধুর কথার মধ্যখানে রিয়া তখন বলে ওঠে, এই, তোমাদের কি লজ্জা বলতে কিছুই নেই? দেখেছো আমি একটা মেয়ে, এখানে লজ্জা পাচ্ছি, আর তোমরা এরকম কথা বলেই যাচ্ছ। আর রাজীব, তোমাকে আমি আরো পিটবো যদি এরকম কোনোদিন আর কাজ করো।
তোমার যদি কাউকে পছন্দ হয় তাহলে আমার জামাইয়ের মতো সরাসরি গিয়ে বলে দিবে। এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়। রাফি এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। তাদের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। আজ রাফির বিয়ে, সেজন্য রাফি অনেক সুন্দর করে সেজেছে। বিয়েটা ভালোভাবে মেটার পর বাসর ঘরে বসে আছে রিয়া আর রাফি। তখন রাফি বলে, ম্যাম, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আপনি যেদিন আমাকে না করেছিলেন, বুকে অনেক আঘাত পেয়েছিলাম। ও তাই নাকি? আমার পিচ্চি বরটা দেখি কষ্ট পেয়েছে। এই, আমি পিচ্ছি না। এখন বিয়ে করালে আমি একটা পিচ্চির বাবা হয়ে যাব। তাহলে কি আমি ওরে এসে জুড়ে বসেছি বিয়ে না করলে? ও তাই তো। তাহলে কই তোমার বাবু? রাফি তখন রিয়াকে জড়িয়ে ধরে হারিয়ে গেল ভালোবাসার সমুদ্রে। ভালো থাকুক পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা একটি শাশ্বত অনুভূতি। এটি এমন একটি শক্তি যা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে, জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে। ভালোবাসা কখনোই বয়সের সীমা মানে না, কারণ এটি কোনো শারীরিক ব্যাপার নয়, এটি মনের গভীর অনুভূতির প্রতিফলন। আমরা অনেক সময় সামাজিক চাপ কিংবা পারপার্শ্বিকতার কারণে ভালোবাসার মধ্যে বাধা খুঁজে পাই। কেউ হয়তো ভাবে এটা আমার বয়সের সঙ্গে যায় না, কিংবা এই সম্পর্কটা বয়সের কারণে ঠিক হবে না। কিন্তু সত্যি বলতে ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় বা বয়স নেই। এটি এমন একটি অনুভূতি যা যখন আসে তখন আমাদের জীবনের সব সীমাবদ্ধতা অতিক্রম করে। বিশ্বের অনেক দৃষ্টান্তই রয়েছে যেখানে ভালোবাসা বয়সের সীমাকে উপেক্ষা করেছে। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা লিওনার্দো দা ভিঞ্চির মতো মানুষদের জীবনে ভালোবাসা এসেছে এমন সময়ে যখন সমাজ হয়তো সেটিকে সহজভাবে নেয়নি, কিন্তু তারা প্রমাণ করেছে যে ভালোবাসার শক্তি সমস্ত বাধা পেরিয়ে যায়। আপনার জীবনে যদি কোনো সম্পর্ক আসে যেখানে আপনি মনে করেন এই মানুষটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তবে বয়সের কারণে পিছু হাঁটবেন না। ভালোবাসা যখন আসে তখন সেটি আপনাকে নতুন করে বাঁচার অর্থ দেয়। তাই আসুন ভালোবাসাকে বয়সের সীমা দিয়ে বিচার না করে হৃদয়ের গভীরতা দিয়ে মাপি, কারণ দিনের শেষে জীবনে ভালোবাসাই হলো সেই জিনিস যা আমাদের মানুষ হয়ে বাঁচতে শেখায়। ভালোবাসুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন, কারণ ভালোবাসাই জীবন। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে। ধন্যবাদ।
thank you